नर्मदे हार आज 24 ফেব্রুয়ারি উমরট গ্রামে এখানে একটি অন্নক্ষেত্র ছিল ভকতজির গৃহে। তো সেখানে কালকে দুপুর থেকে অনেকটা সময় কাটালাম। রাত্রিবেলা আমরা আশ্রমটিতে খুব সুন্দর এখানে অগ্নি প্রজ্বলন করা হয়েছে, এর তাপে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, अच्छा चलो आराम थोड़ा सा मिल गया। तो कल रात्रिते আমরা মোট 13 জন ছিলাম। তো আনন্দ লাগলো সকলে মিলেমিশে। প্রথমবার এতজনের জন্য আটা মেখে তার রুটি বেললাম, হ্যাঁ সমস্তটাই বেললাম। আর সকলে কেউ সেঁকলো, কেউ অন্যান্য কাজ সব মিলে রাত্রিতে রুটি ডাল প্রসাদ পেয়েছি খুব সুন্দরভাবে। बोले सब कुछ छोड़ेंगे लेकिन बीड़ी नहीं छोड़ेंगे। इनकी जाए ये बीड़ी हम सब मांगते रहे थे, ये हम इनको कट्टा हम कट्टा लो बढ़वा दी बोले ना हम हड़का थे करा तुम तो फिर जान बीड़ी नहीं निकाल। तो बाबा हम सोचते हैं क्या ना, आपको देहांत का बाद ना वो मुखाग्नि क्रिया करना नहीं पड़ेगा, वो तो आप करते रहते हैं। वो बाबा ले गया तो वो रात के टेंशन में था मेरे ये क्यों कह रही तो उनके लो हम पूजा करने माचस दे दी महाराज। हाँ तो नई माचस लाई हाँ और फिर उसने अरे तो काड़ी दे दी तो सुखा करती दो चार काड़ी ने बाई गए तो काड़ी निकाल ली रही दूसरा काड़ी ने घर फिर जा ये सीधा ही कर कोई मांगा दो चार काड़ी बाई दे दई तो फिर जब धोखा करे हम खुशी हैं तो फिर बुरा ही लगा। তো সকালবেলা আমরা আগে একদল বেরিয়ে গেছে আর আমাদের দলে আপাতত 4 জন চলছি। আগামী আশ্রম পর্যন্ত যাই। আর এখান থেকে হাতিনি নদী পার হয়ে দহি পর্যন্ত পৌঁছতে মোট 28 কিলোমিটার রাস্তা। তো এত দীর্ঘ পথ, দেখা যাক কত দূর যাওয়া যায়, সেই অনুযায়ী যাব। তো বন্য প্রকৃতি চারিদিকে, তার মাঝখান দিয়ে সুন্দর রাস্তা গেছে। আর দূর থেকে পাখির আওয়াজ শোনা যাচ্ছে, মুরগির ডাক শোনা যাচ্ছে, জন্তু জানোয়ার খুবই সুন্দর। সকাল থেকে 5.5 কিলোমিটার রাস্তা চলে এসেছি। এখন সামনে যাব টেমলা। তো এখানে একটি ঘরে এক মা চা আমন্ত্রণ জানিয়েছিলেন। তো চা খেয়ে এখানে গ্রামের পাশে সাপুড়ে সাপ খেলা দেখাচ্ছে, কি সুন্দর মিষ্টি একটা সুর ভেসে আসছে, খুব ভালো লাগছে। তো আজকে হাতিনি নদী পার হব। জঙ্গল পথে পার হওয়া যায় নৌকোয়, কিন্তু চওড়া নদী তো অনেক একসঙ্গে না হলে হয় না। সুতরাং আমাদের পাকা রাস্তা, পাকা সেতু দিয়ে পার হতে হবে, অনেকটা ঘুরে। দেখি
এই গ্রামের নাম হচ্ছে সাঁকড়ি। তো সাঁকড়ি গ্রামের মধ্যে দিয়ে এখন পার হচ্ছে। পাহাড়ি গ্রাম, দুই পাশে ফসলের ক্ষেত। সব সরকারি ঘর বিভিন্ন কাজের জন্য। নর্মদে হার বাবা। এটা হাই স্কুল, একটা উচ্চ বিদ্যালয়। তো এখন আমরা এই রাস্তা গেছে আলিরাজপুর। তো আলিরাজপুরের রাস্তা ছেড়ে দিয়ে এই পাকদণ্ডী রাস্তা, মাটির রাস্তা, কাঁকুড়ে, এই রাস্তা দিয়ে 2 কিলোমিটার গেলে মহাদেব মন্দির পড়বে। তো আজকে সকালের আমাদের প্রথম গন্তব্য টেমলা মহাদেব মন্দির। এখানটাও পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, পাহাড়ি ক্ষেত্র, দূর দূরে সব উঁচু উঁচু পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। আর মাঝে মধ্যে কিছু সমতল ভূমি আছে, কৃষিক্ষেত্র, সেখানে বাজরা এবং দেশি মক্কা মানে ভুট্টা তার চাষ হয়েছে। এই যেমন এগুলো সব দেশি ভুট্টা ক্ষেত। এই গাছগুলো সরু সরু হয়, ভুট্টা মোচাগুলো ছোট ছোট হয়। এর স্বাদ খুবই সুন্দর। এই দুটি ফসল এখানে প্রধানত, বাজরা আর মক্কা। বাজরাটা প্রধানত বর্ষাকালের ফসল, বেশ সুন্দর হয়। তবে শীতকালেও যেখানে জল জল আছে সেখানে শীতকালেও ফলিয়েছে দেখলাম বাজরা, এবং সুন্দর ফলেছে। আর মক্কাটা গরমের ফসল, শীতের সময় লাগিয়ে দেয়, গরমকাল আস্তে আস্তে মক্কা বড় হয়ে যায়। তবে পাহাড়ি এলাকায় যেখানে জল দাঁড়ায় না, সেখানে যদি সামান্য জলের, কৃত্রিম জলের ব্যবস্থা থাকে, তবে এসব ফসল 12 মাসই চাষ করা যায়। তো পাহাড়ি এলাকা, পথ একটু মুশকিল চলা, পায়ের তলায় নুড়ি পাথর সব ফুটছে। এখানে দেখছি একটি মুরগির ফার্ম, একটা পাহাড়ি ছোট ঝর্ণাও গেছে, নদী ঝর্ণা। গ্রাম্য পরিবেশ সুন্দর। তো এগিয়ে যাই মহাদেব মন্দিরের দিকে, টেমলা। নর্মদে হার এসে গেলাম টেমলা শিব মন্দির। তো এই ছোট্ট গ্রাম, পথের ধারেই, পাকা রাস্তার ধারেই গ্রামটি। আর এই শিব মন্দিরের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি। আমরা দলে 4 জন আছি। তো এই গ্রামের শিব মন্দির, তারপর ভিতরটা দেখব, প্রণাম করব। পাহাড়ি গ্রাম, ধুলো ভরা রাস্তা। মন্দিরের সামনেটাও মানকেশ্বর महादेव मंदिर टेमला। नहीं, ताला खुला है, बंद नहीं है। बंद नहीं रहता है। ओम नमः शिवाय, शांताय
परमं गतिस्तं परमेश्वरम् ओम नमः शिवाय। तो মানকেশ্বর মহাদেব মন্দির টিমলা। তো মন্দিরের ভিতরে দেখা যাচ্ছে শিব মন্দিরে তালা লাগানো, ভিতরে এই অতি সুন্দর শিবলিঙ্গ, নন্দী মহারাজ, শিব ঠাকুরের মাথায় জল দেওয়ার সমস্ত ব্যবস্থা আছে, কিন্তু শিব ঠাকুরকে খাঁচায় বন্দি করে রেখেছেন। তো শিব ঠাকুর এখন কয়েদির মতো তালাবন্ধ অবস্থায় আছেন। কি করা যাবে, আমার ভাগ্যই খারাপ। তো আজকাল বেশিরভাগ মন্দিরে এইরকমই হচ্ছে, দেবস্থান অনেক জায়গাতেই খোলা থাকে, একদম ওইরকম পড়ে থাকে, কেউ আসে না, কিন্তু দেখা যায় যে কয়েদির মতো তিনি তালাবন্ধ। তো এই হলো এই শিব মন্দির সংলগ্ন পরিক্রমাবাসীদের থাকার জায়গা আর কেন্দ্র, কিন্তু এখানে দেখাশোনার জন্য কেউই নেই। হয় সাধারণত এরকমই হয়, অনেক জায়গাতে খালি থাকে। দূর থেকে পরিক্রমাকারীরা আসে, জানে এখানটা গেলে একটু আশ্রয় পাওয়া যাবে, একটু সেবা পাওয়া যাবে, কিন্তু দেখা যায় বেশিরভাগ জায়গাতে এইরকমই পরিস্থিতি, কিছুই পাওয়া যায় না, তালাবন্ধ। দেবতাকেও এরা কয়েদির মতো তালাবন্ধ করে। হ্যাঁ, নর্মদে হার সমাজ, নর্মদে হার। এখন গ্রামের লোকের কথা মতো এই পাকদণ্ডী রাস্তা দিয়ে চলছি। ছোটোখাটো নিশানি আঁকা আছে, পাথরের গায়ে তীর চিহ্ন দেওয়া আছে কোনো কোনো জায়গায়। তো এই তীর চিহ্ন ধরে ধরেই যেতে হচ্ছে। তো এখন এই পাকদণ্ডী রাস্তাটি একটু জটিল, কিন্তু এই জটিল রাস্তা ধরেই আপাতত যেতে হয়। পাকা রাস্তাটি দূরে ছেড়ে আমরা অন্য দিকে যাচ্ছি পাকদণ্ডী ধরে। সামনে পাহাড়, নদী এসব পড়ছে। এখানে একটি ছোট্ট জলধারা পার হতে হবে। এই জলধারা পার হয়ে পরে সামনে পড়বে হাথিনী নদী। এই নদীটার এই যে জলধারাটা, এর সঙ্গেও হাথিনী নদীর যোগ আছে। তো হাথিনী নদীর বড় ধারা সম্ভবত আমাদের পার করতে হবে সেতুর উপর দিয়ে, পাকা সেতুর উপর দিয়ে। পুরানো রাস্তা যেটা ছিল জঙ্গলের মধ্যে দিয়ে নৌকোয় পার হতে হতো, সেই রাস্তাটি আপাতত বন্ধ আছে। অনেকজন একসঙ্গে না হলে সে রাস্তাটি এখন পার হওয়া যায় না, সুতরাং বাধ্য হয়ে অনেকটা ঘুরে আমাদের এই পাকদণ্ডী ধরে হাথিনী নদীর কাছে যেতে হবে। তো আমাদের পরবর্তী গন্তব্য এই টেমলা শিব মন্দির থেকে প্রায় 9 কিলোমিটার রাস্তা। মাঝখানে যদি গ্রাম পড়ে তাহলে সেখানে থেমে দুপুরে ভিক্ষা চেয়ে নিয়ে খাবার দাবার বানিয়ে খেয়ে বিশ্রাম নিয়ে পরে বিকেলের দিকে রওনা হতে হবে বাকি পথ। দেখি মায়ের কি ইচ্ছা আর আমাদের পায়ের চলন ক্ষমতা কতটা, দুটোর উপর নির্ভর করছে কোথায় আমাদের বিশ্রাম বা আশ্রয় মিলবে। নর্মদে হর। জায়গাটি খুবই পিছল, খুবই সাবধানে পার হতে হবে। এসে গেলাম, এবার নদীর জলধারা পেরোতে হবে। পথ যথেষ্ট কঠিন এবং মাথার উপরে প্রখর সূর্য। তো স্পষ্ট পাকদণ্ডী বোঝা যাচ্ছে,
পাথরের উপরেও পায়ের চলার চিহ্ন আছে। এখানে জলধারা অত্যন্ত ক্ষীণ, পার হতে অসুবিধা হবে না, পাথরের উপর দিয়েই চলছে জলধারাটি। আচ্ছা, এখানে একটি নিশিবক দিব্যি জলের যেখানে তীব্র ধারা সেখানে বসে পাহারা দিচ্ছে। বাহ, নর্মদে হার, নর্মদে হার। নর্মদে হার। দেখুন কি সুন্দর পবিত্র জলধারা কুলকুল করে বয়ে চলেছে। आ जाओ, कहीं से भी आ जाओ, बात नहीं। बस पार हो गई। আমাদের সঙ্গী সাথীরা যথারীতি এই নদীর জলধারা, পবিত্র জলধারা কমণ্ডলুতে ধারণ করে চলছেন। আমি নর্মদে হার এই মন্ত্র জপ করেই এই নদীর ধারা পার হলাম। हाँ, ये नदी का संगम हुआ हथनी का साथ। তো আপাতত এই একটি পথের নিশানা দেখা যাচ্ছে, লাল চুনুরি বাঁধা আছে। তো এই নিশানাটাকেও সম্বল করে পরবর্তী রাস্তায় এগিয়ে যাই, নর্মদে হার। তো নিচের এই সুন্দর জলধারাটি আমরা একে একে পার হয়ে আসলাম। খুব সুন্দর ছোট্ট নদী, অনেকটা উঁচুতে পাড়ে উঠে আসতে আসতে দম লেগে গেল। যাক, এখান থেকে আমরা পাকদণ্ডী পথের নিশানা পেয়ে গেছি। এই পাকদণ্ডী ধরে যেতে হবে। বাবা कहाँ से है? नर्मदे हार। হ্যাঁ, তো এখন এই পথে যেতে হবে। বাহ, हाँ हाँ ठीक है। আর দেখুন একটি সুন্দর একটি কাকতাড়ুয়া আছে। তো काकताड़ुआ अंदर हो जाओ। ये भी है, ये भी है। हाँ, लेकिन ये है क्या? नहीं नहीं नहीं, यही रास्ता है क्या? नहीं बाबा, इधर से आ जाओ। सिर दिखाई थी। नहीं, वो दूसरा है, उधर कुछ नहीं है। ये बाहर से यही पाकदंड है। चलो, यही है निशान है। ठीक है, हाँ है पगडंडी। यही निशानी लगा दिया ना पत्थर के ऊपर, यही देखो निशानी है। ठीक है, তো আপাতত এই পাকদণ্ডী পথে এগিয়ে চলেছি। এই সামান্য একটু পথের চিহ্ন, কখনো সাদা রং কখনো লাল চুনরি, এভাবেই আছে। এর থেকে বেশি তো পাওয়া যাবে না। হ্যাঁ ঠিক, এইবার সুস্পষ্ট
পাকদান্ডি পাওয়া গেল। তো এই পথ দিয়ে এই ছোট ছোট টিলা পার হয়ে সামনে এগিয়ে যেতে হবে। নর্মদে হর। তো প্রতিদিন মায়ের রাস্তার বদল হচ্ছে। এনারা সকলেই আগে পরিক্রমা করেছেন, এনারা আরও ভালো রকম জানেন। এই রাস্তাটি আগে ছিল না, নতুন তৈরি হয়েছে। তো যত মায়ের রাস্তার বদল হচ্ছে, পথচারী পরিক্রমাকারীদের অসুবিধার সৃষ্টি হচ্ছে। তারা ক্রমশ মায়ের তটরেখা থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে, আর সেই জন্যে পায়ে হেঁটে যে পরিক্রমাকারী তাদের সংখ্যাও কমে যাচ্ছে। কারণ রাস্তায় দেখা যাচ্ছে সেই আদিম যুগের মতো কোথায় খাওয়া জুটবে, কোথায় জুটবে না। কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে প্রচুর ঘন ঘন সব আশ্রম, আর কোনো কোনো দেখা যাচ্ছে এইরকম মাইলের পর মাইল একদম রুক্ষ ভূমি, দূর দূর পর্যন্ত কোথাও কোনো জনপ্রাণীর দেখা নেই, ঘর বাড়ি এসব পাওয়া যায় না। তো কত শ্রম হয়, জলের দরকার হয়, খাদ্যের দরকার হয়। তো কঠিন পরিস্থিতি। দক্ষিণ তীরে সেখানেও দুর্গম রাস্তা ছিল, কিন্তু কখনো অন্যের জন্য বা খাদ্যের জন্য অপেক্ষা করে থাকতে হয়নি। রাস্তা খুবই পিছল, পার হয়ে যেতে হবে ধীরে ধীরে। এগুলো আমাদের মতো শহরের বসবাসকারীদের পক্ষে দুর্গম, কিন্তু যারা গ্রামে গঞ্জের লোক তাদের পায়ে চলার শক্তি অনেক সুন্দর, তাদের পক্ষে এগুলো এই রাস্তা কোনো রকম কোনো বিপজ্জনক নয়। যাই হোক, সামনে এগিয়ে চলি, দেখা যায় কোথায় আজ দুপুরের আশ্রয় মেলে। পাহাড়ি ভূপ্রকৃতির মধ্যে দিয়ে এখানে এই কাঁটা, শিয়াল কাঁটা, কি সুন্দর তার ফুলগুলো, দেখতে ভারী সুন্দর, কিন্তু অত্যন্ত বিষাক্ত। এই শিয়াল কাঁটার বীজ থেকে এক তেল হয়, তো সেটা যে সর্ষের তেলের সঙ্গে মিশে যায় বোঝা মুশকিল। হৃদযন্ত্রের গতি থামিয়ে দিতে পারে এই শিয়াল কাঁটার বীজ। রাস্তা তো যেমনই হোক, চারিপাশের ছবি কিন্তু একদম সিনেমার দৃশ্যপটের মতো। মনে হচ্ছে যেন সেই শোলে ছবির যে সেট, সেই রকম বিহারের মতো উঁচু নিচু পার্বত্য রাস্তা। শুধু ঘোড়ার টকটক শব্দটাই শুনতে পাওয়া যাচ্ছে না, এইটুকু। এই দেখুন চারিদিকে পাহাড়, একদম রুক্ষ প্রকৃতি, গাছপালাও নেই বিশেষ, কখনো কখনো একটা দুটো ঝাড়ি, সুন্দর পলাশ গাছ দেখছি একটা দুটো। তো এগিয়ে চলি এই পথ ধরে, দেখি না সামনে কি আছে, মায়ের রাস্তা কেমন। নর্মদে হর। এখন नर्मदे हाँ। अच्छी बात है, हमारी भारी गलती हुई।
हाँ वही बात है। शर्माते हैं। है पहले क्या इसमें गए थे, खाना खिलाई थी। एक बार मौजन आए। नहीं शर्माना चाहिए, ये सही है। क्या है कि सियान हो नहीं करते हैं, खेलते हैं। পাহাড়ের উপর থেকে হাথিনী নদীর দৃশ্য ও নর্মদা মায়ের উপর বাঁধের কারণে হাথিনী নদী জল ভর্তি হয়ে আছে। সঙ্গম এখান থেকে অনেক দূরে। তো দূরের যে সবথেকে দূরের যে পাহাড় দেখা যাচ্ছে সেই পাহাড়ের কোলে আছেন মা নর্মদা। তো এই হলো হাথিনী নদীর জল, ভর্তি জল, বিশাল জলরাশি, অনেক চওড়া এখানে নদী। তো এই নদী ওই যে বেঁকে গেছে দূরে, আরও দূরে সেখানে নর্মদা মায়ের সঙ্গে সঙ্গম হয়েছে এই নদীর। ভারী সুন্দর দৃশ্য এখানে, পাহাড়ের উপর থেকে আমরা এই ছবি নিচ্ছি। নর্মদে হর। তো নর্মদে হর এই হলো হাথিনী নদী। এই নর্মদা মায়ের জল ভরা আছে এতে, আর দূরে হাথিনী সঙ্গম। এই নদীটি আগে খেয়া পার হতে হতো। দূরে দক্ষিণ দিকে খেয়ার ব্যবস্থা ছিল। তো এখনও খেয়ার ব্যবস্থা হয়তো আছে, কিন্তু অনেকগুলো লোক না একত্র না হলে খেয়া চলে না সাধারণত। ও ফোন করে ডেকে আনতে হয়, তাকে পার করে দেয়। তো এখনও ওখান দিয়ে যাওয়া যায়। তো এখন বেশিরভাগ পরিক্রমা পথ নির্দেশ করে দেওয়া হয়েছে এই পাকা সড়ক দিয়ে। তো আপাতত এই সড়ক পথে এই বিশাল হাথিনী নদী পার করে যাচ্ছে। এই নদী যেখানে নর্মদা মায়ের সঙ্গম হয়েছে ওই জায়গাটি অনেকখানি চওড়া, আর এখানেও অনেকখানি চওড়া, দীর্ঘ সেতু, আর জল টলটলে জল, এখানে জল বেশ গভীর। তো এসব জলাধারেরই জল ধরা যায়। আর নদীর তীরে দেখা যাচ্ছে অনেক অসংখ্য পাখি, দুই তীরে সব কিচমিচ করছে, বক, কাদা খোঁচা ইত্যাদি। পিছনে যে গ্রামে দুপুরবেলা ছিলাম, হঠাৎ করে গ্রামটিতে থাকার ব্যবস্থা হয়ে গেছিল। তো সেখানকার ছবি কিছু কিছু তুললাম, কিছু কিছু তুললাম না। তার একটা অদ্ভুত কারণ আছে। তারা মদ বিক্রি করেন, সেইভাবে সংসার চালান। সাধু সন্তদের প্রতি তাদের মনে অনেক দয়া। তো তারা জীবিকা হয়তো কৃষিকাজ, সামান্য কিছুটা ওই মহুয়ার মদ বিক্রি করে, সেটা তাদের ধর্মীয় উপকরণ হিসাবে তারা মেনে নিয়েছে। তো তার সুফল কুফল সম্বন্ধে তারা সকলেই জানে। এবং আমাদেরও যথারীতি ভাত, ডাল, তারপরে রুটি দিলেন। দেওয়ার পরে আমরা মদ খাবো কি না সেটাও তারা জিজ্ঞাসা করলেন। তো এটা এই নয় যে ব্যঙ্গার্থে বা আমাদের কোনোভাবে করার জন্য, তারা এটা তাদের ধর্ম মনে করে, যে তাদের যেটা ভালো ধর্মীয় উপকরণ সেটা সাধু সন্তদের দেওয়া যায়, এই ভাবনা নিয়েই। কিন্তু সব দর্শকদের দেখালে তারা হয়তো ভুল বুঝতে পারে। সেই কারণে আমি বাড়িতে আর ছবি নিলাম না বা সবটা দেখালাম না, যাতে পরিচয় না জানা যায়। যাই হোক, পবিত্র হাথিনী নদী পেরিয়ে গেলাম। উপরে অসংখ্য তালচাড়াইয়ের ঝাঁক, তারা উঠছে খুব সুন্দরভাবে। তো দেখতেও ভালো লাগে। ঘুরে ঘুরে উঠছে, ছোট ছোট পোকা খায়, আবার উঠতে উঠতে ওরা কিছুটা জল পান করে। তো এই সেতুর নিচে নিশ্চয়ই তালচড়াইয়ের বাসা আছে। তো
এই অঞ্চলের মধ্যে সবথেকে বড় নদী এই হাতিনি। এটা পার হয়ে যাওয়ার পরে দীর্ঘক্ষণ আর নদী দেখা হবে না। তো এইটাকেই নর্মদা মায়ের স্বরূপ, তার সঙ্গে সংযোগ হয়েছে এই জ্ঞান করে এই নর্মদা দর্শন হলো, এই বিশ্বাস নিয়ে আগে এগিয়ে চলি। নর্মদী হর। कुत्ता भी अपन कहते लिए आश्रम से ये पछिया जा भी जाने थे कि चलो इन्हों कर आओ आश्रम तक तो अपन कुछ मिले नहीं दे दई हो नहीं कुत्ता और खराब हुई ऐसा बोले तो मैं द्वार पर हर एक जगह हमें द्वारे कि हम इतना सड़क दे तो अपन तो छाड़ी दे। নর্মদে হার 24 তারিখ সোমবার ছিল। 24 তারিখে আমরা গরাসিয়া ভগত বাবার আশ্রম থেকে বেরিয়ে 13 জন পরিক্রমাকারী 2-3 দফায় দফায় বেরোলাম। তো আমরা বেরোলাম 4 জন। আমার সাথে এক স্বামী স্ত্রী ছিল মধ্যপ্রদেশের, আর সেই আগেকার দেখা হয়েছিল যে রোগা পাতলা একটি কম বয়সী সাধু। তো এরা সকলে আগে পরিক্রমা করেছে, এই 3 জনই। তো তবে রাস্তার বিষয়ে এদের যে খুব ভালো ধারণা আছে বা ছিল তা নয়। দেখলাম পথঘাট ওরাও কিন্তু চেনে না ভালো। তো কেমন পরিক্রমা করেছে কি ব্যাপার তাও বুঝলাম না। তো গরাসিয়া আশ্রম থেকে উমরাট থেকে বেরিয়ে 5 কিলোমিটার দূরে টেমলা বলে একটা গ্রাম। তো টেমলা গ্রামের শুরুতে এক মা, তো 5 কিলোমিটার পথ চলে তো ক্লান্তই হয়ে গেছিলাম। তো চা খাওয়ালে, তো চা খেয়ে একটু ভালো লাগলো, শরীরে একটু বল এলো বলা যায়। তারপরে সেখান থেকে আরও 2 কিলোমিটার দূরে রাস্তার বাঁ দিকে একটা স্কুল ছিল। সেই স্কুলের পাশে একটি শিব মন্দির ছিল। কিন্তু সে ইচ্ছা ছিল ওইখানে থেকে যাওয়া মানে খানিকটা বিশ্রাম নিয়ে অন্তত সকালের জল খাওয়ার বা কিছু খেয়ে তারপর বেরোনো। তো শিব মন্দির অন্য ক্ষেত্র। তো দেখা গেল শিব মন্দিরে স্বয়ং শিব ঠাকুরই তালাবন্ধ অবস্থায় কয়েদির মতো। পাশে যে পরিক্রমাকারীদের থাকার জায়গা, সেখানে চাল ডালও কিছু নেই যে আমরা ওখানে আমাদের মতো করে রান্না করে খাবো। তবে রান্নার সমস্ত অন্য সরঞ্জাম আছে, যেমন নুন, তেল ইত্যাদি, হাঁড়ি, কড়াই, উনুন, কিন্তু চাল বা আটা ছিল না। তো দোনামোনা করে ভাবলাম যে গ্রামে গিয়ে ভিক্ষা করে নিয়ে খাবো। তারপর ভাবছি যে এখনও তো বেশি বেলা হয়নি, তো এগোনো যায়। তো সবাই মিলে যৌথভাবেই সিদ্ধান্ত নিলাম আগে এগিয়ে যাব। কিন্তু এই যে আগে এগিয়ে যাব, এইটা নিয়েই পরে একটু সমস্যা হয়েছিল, সে কথা পরে বলছি। তো এরপরে টেমলা গ্রাম থেকে সোজা পূর্ব দিকে গেলাম এগিয়ে। তা ভয়ঙ্কর পাহাড়ি পাকদণ্ডী পথ পড়ল। এ পাহাড়গুলো উঁচু উঁচু না, মানে অনেকটা মালভূমি টাইপের। এই উঁচু টিলায় চড়ছি, আবার গর্তে নামছি। গাছপালা খুব কম, ছায়া নেই একদম। কোনো কোনো জায়গায় প্রচণ্ড কাঁকুড়ে বা পাথুরে রাস্তা, পা প্রতি পদে পদে যাচ্ছে, হড়কে যাচ্ছে। তো ক্লান্তি। তবে যেতে যেতে একটা খুব সুন্দর নদী পড়েছিল। নদীতে তীরে জল, সুন্দর। তো সেটি দেখার মতো। তবে নদীর উপর থেকে নামার পথটা কিন্তু প্রচণ্ড পিচ্ছিল ছিল, মানে কাঁকুরে বালি কাঁকড় মেশানো। তো পায়ের তলা দিয়ে সেই বালি কাঁকড়গুলো সরে যাচ্ছে, আর ভীষণ বিপজ্জনক। তারপরে ওখান থেকে হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় গেলাম, তখন 10:30-11টা বাজতে চলল। তো অনেক উঁচু একটা পথের উপর উঠতে হলো। সে পথ ভয়ঙ্কর, বড় বড় নুড়ি পাথর, বোল্ডার। তো এই পর্যন্ত এসে তখন আমরা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে গেছি। তখন মনে হচ্ছে যে কোথায় গেলে
দুটো খাবার পাবো। আর এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি আদিবাসী গ্রাম, মানে চট করে যে কেউ চাইলেই খাবার দিতে পারবে তা কিন্তু নয়, তাদের সে সামর্থ্য বা সে বিলাসিতা করার জায়গাই নেই। তো অনেক অনেক জায়গা আছে যেখানে যে ভিক্ষা চাইবো সেটা চাইতেও লজ্জা লাগছে, মানে তারা এত গরিব। তো এগিয়ে যেতে যেতে দু একজনের কাছে জিজ্ঞাসা করলাম কোথায় আশ্রয় পাওয়া যায়। তো তো কেউই সদুত্তর দিতে পারলো না, বললো এখান থেকে আরও 5 কিলোমিটার যাওয়ার পরে পাবেন। তো হাঁটতে থাকলাম, আর ততক্ষণে আমার যে রোগা পাতলা যে সঙ্গীটি, সে আমার সাথে যে পরিবারটি চলছিল স্বামী স্ত্রী, তার সেই ভদ্রলোক, তার ব্যবহার অত্যন্ত খারাপ। সে সেই ছেলেটিকে নানা তার জাতি বা ইত্যাদি নিয়ে টিটকারি করতে থাকলো। তো সেই টিটকারি করার ফলে সে অন্য রাস্তা ধরে অন্য পথে এগিয়ে গেল। এইবার আমি ভদ্রলোককে বললাম যে আসলে ও যে ছেলেটি গেছে তার কারণ হচ্ছে এই, ওর মনে নিজের জাতি নিয়ে, হ্যাঁ তথাকথিত নিচু জাতি, মনের মধ্যে তারও একটা সংকোচ আছে, আর আপনি বারবার বলেছেন সেই জন্য। তখন তিনি আফসোস করতে থাকলেন যে না কি করলাম, সঙ্গী বিচ্ছেদ করলাম, এইসব বলতে থাকলো। পরে বুঝলাম সেটাও ওটা তার নকল অনুশোচনা, কারণ তার স্বভাবই হয়ে অন্যের পিছনে কারুর দুর্বলতা দেখতে পেলে সেই দুর্বল জায়গাগুলোকে খুঁচিয়ে তোলা তার একটা স্বভাব। যাই হোক, কিছু পর তিনি আবার আমার বিরুদ্ধে অসন্তুষ্ট হলেন যে হ্যাঁ বাবা, আপনার জন্যেই আজকের এই দুর্ভোগ, এই না খাওয়া নাওয়া, চলতে পারছি না, ওই মন্দিরটাতে টেমলা শিব মন্দিরে থেকে গেলেই হতো। তো আমি তাকে পরিষ্কার স্পষ্টভাবে বললাম, রাগ করে নয়, যে দেখুন বাবা, এ পথে আপনি সাবালক, আপনি আগে পরিক্রমা করেছেন, আপনি খুব ভালোই বুঝবেন কি করা উচিত না উচিত। সবাই সবার মর্জির মালিক, আপনি স্বেচ্ছায় এই পথে পা বাড়িয়েছেন, হ্যাঁ আপনাকে কেউ জোর করেনি, আর আপনাকে জোর করে আগে চলতে বাধ্য করব আমার কি সাধ্য আছে। তো যাই হোক, তখনকার মতো চুপ করে গেলেন। তো চলতে চলতে উনি আবার কি কারুর কাছে যে চাইবেন, জানবেন বা ভিক্ষা নেবেন বা কোথায় আশ্রয় পাওয়া যায় খোঁজ নেবেন, তা কিন্তু করছেন না, আমিই সবটা করছি। তাগিদ ওনাদের দুজনের জন্য আমারই বেশি। যাই হোক, চলতে চলতে একটা মাঠের মধ্যে দিয়ে, তো এই বিরক্তিতে এইসব জায়গাগুলোর আর ভিডিও করিনি, এই মানুষটির উপরে বিরক্ত হয়ে, তা বা পরবর্তী ভিডিওগুলোতে তার প্রতি যে বিরক্ত ছিলাম সেগুলো আমি আর প্রকাশ করিনি, প্রকাশ হয়ে পড়বে সেই ভয়ে ভিডিওই করিনি। তো যাই হোক, ভালোই করেছি। তখন পরিক্রমা পথে কারোর উপরে ক্ষুব্ধ হয়ে, তো এখন সে কথাগুলো বলছি মানে মজা হিসাবে, এবং খানিকটা শিক্ষণীয় বিষয় যে কি করা উচিত এরকম পরিস্থিতিতে। মাথা ঠান্ডা রেখে বেশ খানিকটা দুর্গম পথ পাড়ি দিয়ে একটা স্কুলের ধারে পৌঁছলাম। অনেকে বলেছিল যে এই স্কুলের পাশে থাকা যাবে। তা পাশে একটি টিউবওয়েল ছিল, সেখান থেকে জল ভরে নিয়েছি, খালি হয়ে গেছিলো কমণ্ডল। তো সেইখানে সে ভদ্রলোকটা এগিয়ে যাচ্ছে, স্বামী স্ত্রী, দেখলো যে এখানে কোনো থাকার জায়গা নেই। তাই বললাম বাবা দাঁড়াও, এখানে তো একটা ঘর দেখতে পাচ্ছি, গিয়ে দেখে আসি একটু যদি পাওয়া যায়। তো সেখানে এক মা ছিল, কম বয়সী যুবতী। তো তাকে বললাম, মা খুব খিদে পেয়েছে, আমরা 3 জন আছি, তো যদি কিছু খাবার দাবারের ব্যবস্থা করা যায় বা ভিক্ষা আমরা করে নিতে পারি। তো তিনি বললেন দাঁড়ান, আমি একটু বাড়ি থেকে একটু জিজ্ঞাসা করে আসি। তো একটু সংকোচও লাগলো, এই দুপুরবেলা এনাদের এই 12টার সময় বিপদে না ফেলি। যাই হোক, সেই মা একটু ঘরের ভিতরে ঢুকেই আবার ফিরে আসলো, এসে বললে বাবা চলে এসো, সাথীদের নিয়ে এসো। তার 3 জনে সেখানে তাদের ঘরে গেলাম। খানিকক্ষণ বাদে যে আমার যে চতুর্থ সঙ্গী, সে রোগা, সে আবার অন্য পথ দিয়ে ঘুরে ওখানে চলে এসছে। তো তাকে ডাকলাম, সে একটু সংকুচিত হয়ে গেছে, কারণ আমাদের ছেড়ে অন্য পথে গিয়েছিল রাগ করে। তাই বললাম যে কোনো ব্যাপার নেই বাবা, এরা বলছে তুমি চলে এসো, নিঃসংকোচে চলে এসো।
তো এই ঘরটিতে খুব আনন্দ পেয়েছিলাম। হ্যাঁ, ঘরের ভিতরে দুইজন বয়স্ক, একজন বয়স্ক মা, তার যুবতী কন্যা, সেও বিবাহিতা, আর একটি কম বয়সী কন্যা, তার বিয়ে হয়নি, আরও দুটি ছোট ছোট বাচ্চা। আর বাচ্চাগুলো আমার সঙ্গে মজা করতে লাগলো। বাচ্চাগুলোকে কোলে নিয়ে হা 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 করে হাসতে লাগলাম শিশুদের মতো। হ্যাঁ, আর সেই মা প্রথমে তো তার ক্ষেতের অনেক ছোলা শাক ইত্যাদি তুলে আনলো। ছোলা শাক নয়, ছোলার আটি, কাঁচা ছোলা, তো ছাড়িয়ে ছাড়িয়ে খেলাম। তো এইবার সেই ছোলাগুলো নিয়ে, সেই ঘরের মধ্যে অনেক পশু আছে, ছাগল টাগল আছে। তো বিশাল ঘর, কাঠের তৈরি ঘর, চালাটা খুব উঁচু নয়, এবড়ো খেবড়ো মেজে, তার উপরেই আমাদের আসন বিছিয়ে আমরা বসেছি। আর ওই এক মা রুটি বা সবজি ইত্যাদি বানাতে গেলেন। তো এই পরিবারটি ছিল। এখানেও আমি খুব বেশি ভিডিও করিনি, দুটো ছোট ভিডিও আর বাচ্চাদের সঙ্গে ফটো। তার কারণ হচ্ছে এই মাটি হলো মহুয়ার মদ তৈরি করেন বাড়িতে করে, সেই মদ বিক্রি করে সংসার চালান। তো এখানে মজার ব্যাপারটি হলো, আমাদের তো উনি সুন্দর করে রুটি সবজি ইত্যাদি খাওয়ালেন। খাওয়ানোর পরে খুব বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, বাবা আপনারা কি মদ খাবেন? আমরা তো মদ তৈরি করি, তো যদি খান তাহলে ব্যবস্থা করি। তো আমি তো শুনে প্রথমে কান লাল হয়ে গেছে যে বলে কি পরিক্রমাকারী। পরে বুঝলাম যে এটা মদটা হলো এদের পারিবারিক বা উৎসবের সঙ্গী। সে আমাকে ঠাট্টা করার জন্যে বা আমাকে অসৎ পথে নিয়ে যাওয়ার জন্য মদটি অফার করছে না। এটি তার পারিবারিক ব্যবসা, তার পরিবারে সে জিনিসটা যার মাধ্যমে সকলের মনোরঞ্জন করে, বিক্রি করে, তার মাধ্যমে উপার্জন লাভ করে, সেটি সাধুদের সে অফার করছে প্রসাদ হিসাবে, যে সাধু বাবা যদি একটু এটাকে প্রসাদ করে দেয় তার। তা আমি সরাসরিভাবে দৃঢ়তার সঙ্গে বললাম যে মা, আমরা যে পথে আছি কোনো রকম নেশার দ্বারস্থ হওয়ার সুযোগ নেই, সুতরাং আপনার এই অফারটি গ্রহণ করতে পারলাম না। তখন ওই যে আমার যে মধ্যপ্রদেশের সঙ্গী, সে দেখলাম আমার উপরে খানিকটা ক্ষুব্ধ হলো। হ্যাঁ, ক্ষুব্ধ হলো মানে ওর ভিতরে ভিতরে ইচ্ছা আছে। ও নেশার সাপেক্ষে, মদের সাপেক্ষে অনেক কথা বললো। হ্যাঁ, মদ খেলেই কি মানুষ নেশাগ্রস্ত হয়? আমরাও তো বাড়িতে মদ খাই, কিন্তু মাত্রা রেখে খাই, ইত্যাদি সব মদের পিছনে যত কুযুক্তি। আমি বললাম যে দেখুন বাবা, মদ জিনিসটা ভালো না, তো আমরাই যদি এগুলো যে কোনো অজুহাতে একে প্রশ্রয় দিই তাহলে খুব খারাপ হবে। তো সেই মা দুটো কিন্তু স্বীকার করছে, হ্যাঁ বাবা। আর কথাও বললাম যে মদ এমন একটা জিনিস, এই মানে একটু একটু শুরু করে, হ্যাঁ মাত্রা রেখে খাবো, তারপরে মাত্রা থাকে না। হ্যাঁ, তো এইভাবে কত পরিবার ধ্বংস হয়ে গেছে, কত পরিবারের মধ্যে শান্তি নষ্ট হয়েছে। তো এই কথা বলাতে সেই মধ্যপ্রদেশের সেই ভদ্রলোক, তার স্ত্রী চুপ করে আছে। হ্যাঁ, সে আমাকে কিছু কটু কথা, বাজে কথা বলল। আমি দৃঢ়ভাবে তাকে প্রত্যাখ্যান করলাম। আমি বললাম যে আপনি যদি ভবিষ্যতে এই মদ নিয়ে বা ইত্যাদি নিয়ে আপনি যদি এই ধরনের মনোভাব পোষণ করেন, তাহলে আপনি এখানে থাকুন, আমি চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি কথা কাটাকাটি করতে চাই না, বা আমার মনের মধ্যে যে চিন্তা ভাবনা আছে তার কোনো রকম ব্যতিক্রম ঘটুক, এটা আমি চাই না। ওনারা দিয়েছেন, ওনারা সেটা ভক্তি ভরে দিয়েছেন, সেটা ওনাদের ব্যাপার। তার বিরুদ্ধে যা করণীয়, যা বলার, সেটা আমি বলেছি, সে দায়িত্ব আমার। হ্যাঁ, আপনার এ ব্যাপারে মদের হয়ে সাফাই গাওয়ার তো কোনো প্রয়োজন নেই। যাই হোক, তো সেই মায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের আর কোনো ছবি বা ওই সংক্রান্ত যত ছবি একদমই সব মুছেও দিলাম, আর যতটুকুনি যা ছিল আর রাখলাম না। পরিচয় ব্যক্ত হয়ে গেলে ভালো না। তারপর ওখান থেকে আরও বহুদূর হাঁটলাম, তবে একা একা হাঁটলাম, ওই ভদ্রলোকের সঙ্গে আর হাঁটলাম না। একা একাই হেঁটে হাতিনী নদী, খুব সুন্দর, বিশাল চওড়া। তো হাতিনী নদীর পাকা সেতুর উপর দিয়ে পার হয়ে গিয়ে, মানে নদীর পাশেই হনুমান দাদা আশ্রম, তাই হনুমান মন্দিরে ঢুকলাম। তো হনুমান মন্দিরেরও ছবি নেওয়া হয়নি, এই মনটা যে বিষিয়ে গেছিল। আর তখন
প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তো কাপড় কাচা প্রচুর নোংরা হয়েছিল, সেগুলো কাচার ধুম ছিল। তারপরে বাথরুমের কল একটাই, কিন্তু আমরা তো সেই মন্দিরে অনেকে জড়ো হয়েছিলাম, প্রায় 14-15 জন। তো এতজনের সবারই বাথরুম, পায়খানা, চান, কাপড় কাচা, যার জন্যে সময় পাইনি। আর আশ্রমটি খুবই সুন্দর। সেখানে এক সাধু বাবা আছেন, তিনি কম কথা বলেন, কাপড় চোপড় অপরিচ্ছন্ন। তা আমরা একটা আমার পরিচিত আরেকটি ছেলেও সেখানে এসেছিল, জয় আনন্দ। তা জয় বলল যে বাবা, এনার তো এতজনের সেবা দিতে অসুবিধা হবে, তো একটু সাহায্য চাই কি নাকি জিজ্ঞাসা করবো। আমি বললাম করো, জিজ্ঞাসা করতে তো অসুবিধে নেই। কিন্তু তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলেন সেই সাধু। তিনি একটু দেখলাম একটু অহংকারও আছে, বা সেটাই মানে তার আশ্রমে অন্য কেউ দখলদারি করুক এইরকম একটা, সেটা তিনি চাচ্ছেন না, মানে আমার কাজ আমি করবো এইরকম একটা। তো যথারীতি দমে গেলাম একটু। তো রাত্রেবেলা কিন্তু উনি খুব সুন্দর একটা অদ্ভুত ধরনের টিক্কর খাইছিলেন, মোটা, কিন্তু সেটা অনেকটা পিৎজা টাইপের এবং বেশ ফাঁপা, বেশ পুরু, একটা অদ্ভুত। তো এই দিন আবার 2 রকম ছিল খাবার। কেউ উপবাসী ছিল, তারা উপবাসের খাবার নিয়েছিল, আমি টিক্কর, ডাল ইত্যাদি নিয়েছিলাম। তো আশ্রমটি কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। ছোটোর মধ্যে মন্দিরটা আলাদা, আর পাশেই পরিক্রমাকারীদের থাকার ঘর। তবে ঘটের ভিতরে ম্যাক্সিমাম 15 জন থাকতে পারে, তাও গাদাগাদি করে। আর মন্দির চত্বরও আছে, সেখানেও থাকতে পারে। তো আজকের এই তো যাত্রাপথ কঠিন ছিল। সঙ্গীর সাথীর এই যে খুবই বিরক্তিকর যে অংশটুকু, এই মায়ের এই পরীক্ষা, এখানেও কিন্তু আমি উত্তীর্ণ হয়েছিলাম। যা যা করার তেমনিই করেছিলাম, ওনাদের বিরোধ করেছিলাম, কিন্তু ওনাদের প্রতি বিদ্বেষ পোষণ করিনি। তো মায়ের এই পরীক্ষায় সসম্মানে এই 24 তারিখে কঠিন পরীক্ষা, হ্যাঁ, নিজের অহংকার, রাগ, হ্যাঁ, এগুলোকে নিয়ন্ত্রণ করা, তো কী কর্তব্য সেটা নির্ধারণ করা, এটা কিন্তু খুব কঠিন, অত সহজ নয়। যাই হোক, সকলে নর্মদে হর জানিয়ে আজকের আমার বক্তব্য শেষ করছি। নর্মদে হর।